সম্প্রতি হুমায়ূন আহমেদ পরীও কিছু চিঠি একটা বই করেছি। এটার লেখক হুমায়ূন আহমেদ স্যারের সরাসরি ছাত্রী ডক্টর ইসমত মির্জা উনি লিখেছেন স্মৃতিচারণমূলক গ্রন্থ। তো সেটাতে শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যারের নিজের হাতে লেখা 8টি চিঠি আছে এবং এই চিঠিগুলো 50 বছর আগের অপ্রকাশিত চিঠি। তো এই বইটা বেশ সাড়া ফেলেছে। এই বইটা পাঠক সমাজে বেশ অনেকে আগ্রহ দেখাচ্ছে স্যারের এত বছর আগের চিঠি কি ছিল, চিঠিতে কেন ছিল। তো আমি আলেপ এবং আলো আমার একটি প্রকাশনী আছে, পাতা প্রকাশনী, বইমেলায় স্টল থাকে আমার। তো 2019 সালে আমি প্রথম স্টল পাই আর প্রকাশনী কাজ শুরু করি 2012 সালে। আমার হাত দিয়ে প্রায় 150 মতো বই প্রকাশিত হয়েছে পর্যন্ত। তো আমাদের শিশুদের বই, উপন্যাস, কবিতা, গবেষণামূলক বই, বিভিন্ন ধরনের বই আছে। তো প্রকাশক হওয়ার আগে আমি আসলে পাঠক ছিলাম। ছোটবেলা থেকে আমি অনেক বই পড়া পছন্দ করতাম। রকিব হাসানের হিমগেন্দা সিরিজের বই, মাসুদ রানা সিরিজের বই, সেবা প্রকাশনীর এগুলো খুব ভক্ত ছিলাম। এছাড়া যখন যেখানে যে বই পেতাম সেগুলো পড়তাম। হুমায়ূন আহমেদের অনেক বইয়ের ভক্ত ছিলাম। তারপরে সমরেশ মজুমদারের বই, মানে যখন যেটা সামনে পেতাম পড়তাম। ভালো মন্দ পড়ে বাট খুব পড়তাম। তো পড়তে পড়তে একটা সময় যখন বইমেলায় যাওয়া আসা করতাম, করতে করতে আমি বিজ্ঞাপনী সংস্থায় জব করতাম। তারপরে পত্রিকা অফিসে জব করেছি। তো একটা প্রকাশনীতে জব করেছি। তো জব করতে করতে তখন আমার মনে হয়েছে যে আমি যদি একটা প্রকাশনী করতে পারি, এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা প্রকাশনী প্রকাশক হব। তো 2012 সালে শুরু করে আমি 2019 সালে প্রথম স্টল পাই। এটা আমার খুব আনন্দের একটি সময়, আনন্দের একটি খবর। তো নিয়মিত স্টল করে যাচ্ছি, বই প্রকাশ করে যাচ্ছি। মানে আমাদের বিভিন্ন বিভিন্ন বুক শপগুলোতেও পাওয়া যায়, বই মেলা ছাড়াও। সম্প্রতি হুমায়ূন আহমেদ পরীও কিছু চিঠি একটা বই করেছি। এটার লেখক হুমায়ূন আহমেদ স্যারের সরাসরি ছাত্রী ডক্টর ইসমত মির্জা উনি লিখেছেন স্মৃতিচারণমূলক গ্রন্থ। তো সেটাতে শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যারের নিজের হাতে লেখা 8টি চিঠি আছে এবং এই চিঠিগুলো 50 বছর আগের অপ্রকাশিত চিঠি। তো এই বইটা বেশ সাড়া ফেলেছে। এই বইটা পাঠক সমাজে বেশ অনেকে আগ্রহ দেখাচ্ছে স্যারের এত বছর আগের চিঠি কি ছিল, চিঠিতে কেন ছিল। তো একটি মেয়েকে স্যার পছন্দ করতেন ওনার বিবাহিত জীবনের আগে। তো সেই মেয়েটির ছদ্মনাম ছিল পরী। তো ওই পরীকে স্যার পছন্দ করেছেন এবং পারিবারিকভাবে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন। তো একটা সময়ে ওইখানে ওনার বিয়ে হয় না, পরিণামে মেয়েটির অন্য জায়গায় এঙ্গেজমেন্ট হয়ে যায়। এই ঘটনাটাই শুরু এবং শেষ পর্যন্ত কিভাবে হয়, চিঠিগুলো আদান প্রদান হয়, এগুলো নিয়ে মোটামুটি বইটি। তো অনেকের এই বইটা নিয়ে অনেক আগ্রহ। তো এই বইটা প্রকাশ করতে পেরে আমার নিজের কাছে অনেক মানে ভালো লাগছে, আনন্দ লাগছে যে আমার পছন্দের একজন লেখকের বই আমার প্রকাশনী থেকে বের করতে পেরেছি। পাশাপাশি শিশুদের অনেক বই আছে। মেলায় যখন শিশুরা এসে স্টলের বইগুলো কিনে সেটা আমার অনেক ভালো লাগে। আরেকটা হলো যে আমি নিজে গ্রাফিক্স ডিজাইনার। আমি 99 সাল থেকে, আমি যখন স্টুডেন্ট তখন থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত হই এবং ডিজাইনে দক্ষতা অর্জন করার চেষ্টা করি এবং মুদ্রণ শিল্পের সব ধরনের ডিজাইনের কাজই কম বেশি আমার করা হয়েছে। সম্প্রতি আমি কিছু কিছু স্টুডেন্টকে আমি শেখানোর চেষ্টা করি যাতে তারা লেখাপড়ার পাশাপাশি একটা কারিগরি জ্ঞান নিয়ে তারা শিক্ষা সংস্থা করতে পারে। তো ভবিষ্যতে আমি কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে গ্রাফিক ডিজাইনের উপরে একটা বড় করে একটা প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখি। তো সেটার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম একটা প্রতিষ্ঠান করতে পারি যাতে আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থান হয়। লেখাপড়ার সাথে সাথে একটা কারিগরি জ্ঞান থাকলে সেটা তাদের কর্ম চাকরি পেতে বা ব্যবসার জন্য সহজ হয়, আমি সেটা চাই। আর শিশুদের নিয়ে থাকতে অনেক পছন্দ করি। প্রকাশনা শিল্পটা এখন একটা অলাভজনক প্রতিষ্ঠান, এখন অনেকে বলছেন যে বিশেষ করে যারা সংশ্লিষ্ট, সেক্ষেত্রে আপনি একজন উদ্যোক্তা বা এই শিল্পের সাথে জড়িত একজন মানুষ হিসেবে কতটা বাধাগ্রস্ত হচ্ছেন বা কতটা লাভজনক আপনার ক্ষেত্রে এটা? বাধা তো অবশ্যই আছে। এটা একেবারে নিখাদ ভালোবাসা না থাকলে প্রকাশনা শিল্পে কেউ আসে না। মানে সৃজনশীল প্রকাশনা যেটা, সৃজনশীল পুস্তক প্রকাশনা যেটা, উপন্যাস, গল্প, সাহিত্য বা সাহিত্যের যে বইগুলো হয়, তো এই ধরনের প্রকাশনায় আসলে আমাদের বিক্রি থেকে আমাদের টাকা উঠে আসা এটা অনেক মানে সময় সাপেক্ষ এবং এটা খুব ধৈর্যের একটা ব্যবসা। আর হচ্ছে যে অন্যান্য প্রয়োজনীয় জিনিস, জামা কাপড়, খাবার দাবার, এসবের চেয়ে বই খুবই একটা স্লো আইটেম। খুব যারা পাঠক, খুব যারা হচ্ছে যে বই পড়তে পছন্দ করে, তাছাড়া তো বই আসলে কিনে না মানুষ। তো আর তাছাড়া এখন মোবাইলের যে একটা মোবাইলের অনেক ভালো দিকও আছে, আবার নেতিবাচক যে দিকটা, যে একটা প্রজন্ম
মোবাইলে বুঁদ হয়ে আছে। মোবাইলের যে বিষয়, মোবাইল আমাদের প্রয়োজন। আমার কথা হলো আমরা প্রয়োজন, যেটা প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই কাজে লাগাবো, কিন্তু প্রয়োজনের বাইরে যেই সময়গুলো ক্ষেপণ, সময় নষ্ট করা, সেটা আমাদের অনেকটাই মোবাইলে নষ্ট হচ্ছে, অনলাইনে নষ্ট হচ্ছে। গঠনমূলক কাজে অনলাইনে অনেক গঠনমূলক কাজ হয়, যেমন গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং করে অনেকে দেশের বাইরের বিভিন্ন সাইটে কাজ করে অনেক টাকা ডলার ইনকাম করছে। হ্যাঁ, তারা ওইটা আমাদের দেশে ডলার নিয়ে আসছে, কিন্তু ওই রকম কাজ বাদে অনেকেই শুধু অনেক তো সময় নষ্ট হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে অনলাইনে। তো এই মোবাইল বা ইন্টারনেট এটার যুগে এসে বই পড়া যেন আরো কমে গিয়েছে, অনেকেই বই পড়তে চায় না, কিনতে চায় না। তো সেই জায়গায় আমরা এই ব্যবসাটাকে ধরে রাখা এটা খুবই খুবই চ্যালেঞ্জের একটা বিষয়। তার মধ্যে যখন করোনা গেল, করোনার 2টা বছর আমাদের কোনো প্রকারই বই বিক্রি হয় নাই। বইগুলো গোডাউন সংরক্ষণ করা, গোডাউন ভাড়া দেওয়া, বছরকে বছর, মাসের পর মাস, খুবই আমরা আমি বিশেষ করে সমস্যা পড়েছি। আমার চেনা যারা কয়েকজন প্রকাশককেও শুনেছি যে তারা সমস্যায় পড়েছে, অনেককে তাদের অফিস ছেড়ে দিতে হয়েছে, ছোট বড় অফিস থেকে ছোট অফিস করেছে। তো হচ্ছে যে প্রকাশনা ব্যবসাটাকে ধরে রেখেছে যে ভালোবাসার। কিন্তু এই যে সংকটটা যাচ্ছে, এখান থেকে উত্তরণ আসলে সরকার বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কি কোনো উদ্যোগ নিতে পারে, বা আপনাদের কোনো চাওয়া আছে কিনা সংকট? আসলে এটা আমার প্রকাশনী এখনো অনেক ছোট, আমি খুব বড় পরিসরে কিছু বলতে মানে বলার মতো আমার অবস্থান নেই। আর হচ্ছে যে সরকার কতটুকু করবে, আমাদের প্রকাশকদের বিভিন্ন সমিতি আছে, তারা নীতি নির্ধারক যারা, তারা হয়তো ভেবে চিন্তে কোনো সিদ্ধান্ত নেবে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে পারি, আমরা বিভিন্ন কর্পোরেট পর্যায়ে আমরা পুরস্কার হিসেবে বই রাখতে পারি। আমরা বিভিন্ন প্রকাশনী থেকে বিভিন্ন বয়সীদের জন্য বই নিতে পারি, বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা বই পুরস্কার হিসেবে দিতে পারি। তারপরে বার্ষিক আমরা একটা বই পড়ার প্রতিযোগিতা কর্পোরেট লেভেলে আমরা করতে পারি, বিভিন্ন জায়গায় স্কুল পর্যায়ে করতে পারি। কর্পোরেট যেগুলো তাদের বিভিন্ন বার্ষিক প্রোগ্রাম হয়, প্রতিষ্ঠা বার্ষিকী হয়, বনভোজন হয়, ওইসব জায়গায় আমরা বই পড়া নিয়েই একটা আলাদা উদ্যোগ, বই পড়া নিয়েই আলাদা একটা, যাতে পাঠক তৈরি হয়। আর পাঠক তৈরি হলে বিক্রিও বাড়বে, বিক্রি বাড়লে হচ্ছে যে আমাদের ব্যবসাটা আস্তে আস্তে প্রসার হবে। বই কেন পড়বো আমরা, বই পড়ার প্রয়োজনীয়তাটা কি? বই আমাদের শিশু কিশোর এবং বড়দেরও মানসিকতার জায়গাটায় যে পরিবর্তন আনে। বই আমাদের কি জন্য প্রয়োজন? আমি খাবার খাবো বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, পাশাপাশি আমার মনকে সমৃদ্ধ করার জন্য, চিন্তার জায়গাটা, চিন্তার গভীরতাটাকে সমৃদ্ধ করার জন্য যে বই আমার কেন প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটা আমাদেরকে অনুভব করাতে হবে। এবং সেই প্রয়োজনীয়তাটা যখন বুঝতে পারবে, তখন তারা বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে এবং আমাদের বইয়েরও ক্রেতা বাড়বে। তো যখন আমাদের ক্রেতা বাড়বে, বই বিক্রি হবে অনেক পরিমাণে, তখন আমাদের লেখকদেরও আমরা অনেক বেশি পরিমাণে সম্মানে দিতে পারবো। লেখকদেরও একটা সম্মানের জায়গা তৈরি হবে। লেখালেখি করে সংসার রুটি পরিচালনা করা এখন অনেক কঠিন। প্রকাশনা করে টিকে থাকা, ভাড়া পরিশোধ করা, এটা অনেকটা কঠিন। প্রকাশকদের একটা নিজস্ব কোনো জায়গা থাকতে পারে, নিজস্ব একটা মার্কেট হতে পারে, নিজস্ব একটা ভূমি বা ভবন হতে পারে, যে এটা শুধু প্রকাশনা শিল্পের জন্য। তো বড় পর্যায়ে যারা আছেন তারা বিষয়গুলো নিয়ে ভাবতে পারেন যে এটা কিভাবে আরো ভালো পর্যায়ে নেওয়া যায়। আমরা যেন আর্থিকভাবে সচ্ছলতা অনুভব করতে পারি, বা আমাদের এমন কোনো সাপোর্ট যদি দেওয়া হয় যে আমার ভাড়া নিয়ে চিন্তা করা লাগলো না, আমি শুধু সৃজনশীল কাজটা নিয়ে চিন্তা করলাম, সৃজনশীল কাজটা নিয়েই ভাবলাম, আমার সমস্ত মেধা মনন সৃজনশীলতাকে ব্যয় করে আমি পরবর্তী প্রজন্মের জন্য যেন কাজ করতে পারি, যে তারা কিভাবে সমৃদ্ধ হবে, তারা কিভাবে দেশকে, পৃথিবীকে ভালো কিছু দিতে পারবে বই পড়ার মাধ্যমে, বইয়ের সাথে যুক্ত থাকার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে। তো আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যতটুকু দেখি, খুব প্রাণোচ্ছল মানুষ, হাসিখুশি মানুষ। দেখে মনে হয় না যে আপনি আপনার কোনো কষ্ট আছে আসলে, বা হাসিখুশি মনে হয় সফল। আদৌ কি কোনো কষ্ট আছে আপনার জীবনে? আপনি তো একজন সংগ্রামী মানুষ, সংগ্রাম করছেন। জি, আপনার জীবনের এই ধরনের কোনো বিষয় আছে যেটা কাউকে বলতে পারেন না, বলতে চান, যেটা শেয়ার করতে ভালো লাগবে, শেয়ার করতে পারলে ভালো লাগবে? দুঃখ কষ্ট, যেহেতু আপনি সংগ্রামী মানুষ বললেন, এখন কোন অর্থে সংগ্রামী বলেছেন আমি জানি না। তো প্রত্যেকটা মানুষের জীবনেই সংগ্রাম থাকে, এক একজনের এক এক রকম সংগ্রাম। কারো সেটা আর্থিক হয়, কারো সেটা সামাজিক হয়, কারো সেটা পারিবারিক হয়, কারো সেটা ব্যবসায়িক হয়। তো একজন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন নারী হিসেবে উদ্যোক্তা হয়ে এগিয়ে আসা, এটা অনেক চ্যালেঞ্জিং, অনেক কঠিন।
তো সংগ্রাম, কষ্ট, মানসিক কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা এটা মনে হয় প্রতিটা মানুষের জীবনেই আছে, আমারও আছে। তো সেগুলো আসলে এখন আমি বলতে চাই না, সেগুলি আমার এখন সাবজেক্টও না। আমি আসলে কোনো দুঃখ, কষ্ট কিংবা ভুল, আমার কাছে মনে হয় যে কোনো একটা ভুল হয়েছে, দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, সেটাকে ওখানেই ফেলে রেখে পারলে সমাধান করা, আর না হয় ওটাকে ওখানে ফেলে রেখে সামনে এগিয়ে যাওয়া। আমার কাছে মনে হয় যে ঝর্ণা কিভাবে পথ চলে, ঝর্ণা তার গতি পথে যদি একটা পাথর পড়ে, একটা মাটির ঢিবি পড়ে, সে কি করে? সে কিন্তু তার চলার পথটাকে বন্ধ করে দেয় না, সে পাশ দিয়ে আরেকটা পরিবর্তন করে দিন, পরিবর্তন করে, গতি থামায় না। কিন্তু তার গতিটা বন্ধ করে না, সে আরেকটা রাস্তা তৈরি করে, আরেকটা রাস্তা তৈরি করে একটু 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 করে সে এগিয়ে যায়, যে তার পানিটা যেখানে পড়ার সেখানে পড়ে। তো ঝর্ণার গতিতে পথ চলাটা আমার কাছে এটা খুব মনে হয় যে এটা আমার একটা থিওরি, যে আমি ঝর্ণার গতিতে পথ চলি, পথ চলতে চাই, যে আমার সামনে বাধা আসলো আমি সেই বাধাটাকে হয় ডিঙিয়ে যাব অথবা পাশ কাটিয়ে চলে যাবো, কিন্তু আমাকে সামনে যেতেই হবে, আমাকে সামনে আগাতেই হবে। তারপরে আমরা কি ধরে নেবো যে আপনার কষ্টটা ঢাকার জন্য সবসময় আশেপাশে থাকেন, অথবা কর্মব্যস্ততা এটা কি উতরে যাওয়ার জন্য বা প্রাণোচ্ছল থাকার জন্য অনেকে আমার কাছের যারা দু একজন আমার দুঃখ কষ্টের ব্যক্তি জীবনের দুঃখ কষ্টের কথাগুলো জানেন, জানার পরে আমার হাসি খুশি চেহারাটা যখন দেখেন, প্রাণোচ্ছল চেহারাটা দেখেন, তারা বলেন যে আপনি আপনার কষ্টকে লুকায় রেখে, বুকে লুকায় রেখে আপনি হাসেন, আপনি তো অনেক মানে চাপা। তা আমি বলি যে এখানে একটু ভুল আছে, আমি কষ্টটাকে লুকায় রেখে, কষ্টটাকে চাপা রেখে আমি হাসছি এটা না, আমি আমার কষ্টটাকে জয় করে, আমার দুঃখ কষ্টটাকে আমি জয় করে সেটাকে উতরাইতে পেরেছে বলে আজই ওভারকাম করতে পেরেছি বলে হাসি, এবং আমার এই হাসি, আমার এই আনন্দ একেবারেই নির্মল, একেবারেই পরিচ্ছন্ন। আমার কাছে মনে হয় যে দুঃখ কষ্ট আগে যে ছিল সামনে যে আমার আসবে না তা না, আর যে আসবে না তাও না, দুঃখ কষ্ট ছিল, আছে, আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু কথা হলো যে আমার কাছে প্রতিটা দিন বেঁচে থাকা, প্রতিটা দিনের আনন্দটাকে উপভোগ করা, প্রতিটা দিন কাজটাকে উপভোগ করা, প্রতিটা দিনের যে কাজ, প্রতিটা দিনের যে মুহূর্তটা, সেটাকে উপভোগ করা। আমার আজকের দিনটা আমি পেয়েছি, আমি জানি না আমি কালকে বাঁচবো কিনা, আমি আগামীকাল আবার সূর্য দেখতে পারবো কিনা, আগামীকাল বাতাস দেখতে পারবো কিনা, আগামীকাল আমি সূর্যের আলো দেখতে পারবো কিনা, বা এই যে আজকে বৃষ্টি হলো, বৃষ্টির যে ছন্দ, বৃষ্টির যে শব্দ, এটা আজকে আমি যদি উপভোগ না করি, আগামীকাল যদি আমি বাঁচতে না পারি, আমি যদি আগামীকাল জেগে না উঠি, আমি তো আজকের দিনটা আর পাবো না ফিরে। আমি ঠিক প্রতিটা দিন এভাবে উপভোগ করি, যে কারণে প্রতিদিন প্রতিদিন উপভোগ করতে করতে মাস শেষে আমার একটা রেজাল্ট দাঁড়ায়, বছর শেষে আমার একটা রেজাল্ট দাঁড়ায়। আমি প্রতিদিন প্রতিটা মুহূর্তকে উপভোগ করি। আমার অনেক সমস্যা, আগামীতে অনেক সমস্যা, এইটা কিভাবে করবো, ওইটা কিভাবে করবো, কিন্তু আমি ভাবি যে আমার আজকের এই যে এখন আপনাদের সামনে এখন এই মুহূর্তটা আছে আমার, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি প্রতিটা মুহূর্তকে এনজয় করি, প্রতিটা মুহূর্তকে দাম দিই, প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করি। আপনাদের সাথে আমার এই মুহূর্তটা হতে পারে এটা আমার জীবনের শেষ মুহূর্ত, আমার হতে পারে আমি আরো 50 বছরও বাঁচতে পারি। এই যে এই অদৃশ্য তো আমরা জানি না, যেটা যেটাতে আমার হাত নেই, যে অদৃশ্যের জায়গাটাতে আমার হাত নেই, সেটা নিয়ে আমি 1 সেকেন্ডও সময় ব্যয় করি না। যেটাতে আমার হাত আছে, আমার যেখানে করণীয় আছে, আমি সেটা নিয়ে মাথা ঘামাই। আমার এখন আপনার এখানে ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন, এটা আমার হাতে আছে, এটা আমার হাতে আছে, কথা বলার সুযোগ আছে, আমি একটা সুযোগ পেয়েছি, আপনারা আমাকে একটা সুযোগ দিয়েছে কথা বলার জন্য, এটা আমার হাতে আছে। এরপরে আমার যে কাজের প্ল্যানিং গুলো আছে সেটা আমার হাতে আছে। যেটা আমার হাত থেকে ছুটে যাবে, যে কাজটা আমি করতে পারবো না, সেটা নিয়ে আমি 1 মিনিটও সময় ব্যয় করি না, সময় অপচয় করি না। এই কারণে আমি আসলে ভালো থাকি, এবং এই ভালো থাকাটাকে আমি অন্যদের মাঝে ছড়িয়ে দেই, এবং আমি চাই আমার চারপাশের মানুষদেরকেও ভালো রাখতে। তারা যেন তাদের জীবনের দুঃখ কষ্ট ব্যথা বেদনাগুলোকে জয় করে তাদের সৃজনশীল মেধাকে, তাদের শ্রমকে, তাদের সময়কে কাজে লাগিয়ে তারা যেন সামনে এগিয়ে যেতে পারে। আপনি ব্যস্ততার মাঝে অভিনয় করেন, আসলে কিভাবে সম্ভব এটা, মানে অভিনয় এত ব্যস্ততার মধ্যে তেমন এনজয় করেন? অভিনয়টা আমার ছোটবেলা থেকে আমার মজ্জাগত, এটা গড গিফটেডও হয়তো বলা যায়। আমি খুব ছোটবেলায় কচিকাচায় পড়তাম, ক্লাস 6 যখন পড়ি, তো আমরা এলাকায় অনেক ধরনের নাটক নিজেরা নিজেরা অভিনয় করতাম, একটা টিম করে আমরা অভিনয় করতাম। তারপরে কচিকাচায় যখন যাই, সেখানেও নাচ গান আবৃত্তি অভিনয় সবকিছুই ছিল, তো সেখানেও অভিনয়ের চ্যাপ্টার ছিল। আমার খুব ভালো লাগতো, এবং আমি দেখতাম যে যে কোনো চরিত্র আমাকে বলা হলে আমি সাথে সাথে সেটাকে ফুটিয়ে তুলতে পারতাম। তো বড় হওয়ার পরে আমি স্টুডেন্ট লাইফে যখন আমি কর্মজীবনে ঢুকে যাই,
তা আমার আসলে হয়ে ওঠে না এই বিষয়টাতে সময় দেওয়া, কিন্তু আমি নিয়মিত থিয়েটার দেখতাম। শিল্পকলার উদ্বোধন যে বছর হয়, সম্ভবত 2004 সালে উদ্বোধন হয়, তখন থেকে শিল্পকলায় আমি নিয়মিত যাওয়া আসা করতাম, করি। মহিলা সমিতিতে মঞ্চ নাটক দেখতাম, তারপরে পাবলিক লাইব্রেরিতে, শাহবাগে, জাদুঘরে বিভিন্ন চলচ্চিত্র উৎসব যখন হতো, সেই চলচ্চিত্র, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে আমি প্রায় প্রতিটা চলচ্চিত্র দেখার চেষ্টা করতাম। তো এই দেখার মধ্য দিয়ে এবং মঞ্চ নাটক যখন যেখানে হতো সেগুলো দেখতাম। দেখার মধ্য দিয়ে পড়তে না পারলেও ওই তৃষ্ণাটা কিছুটা নিবারণ হতো। এরপরে ঢাকা মৌলিক নাট্য দলের সাথে আমরা একসাথে পথ পথ চলা শুরু করি 2007 সালে। তো সেখানে সাজু ভাই সহ আমরা নাট্য দলটা প্রতিষ্ঠিত করেন, সাজু ভাই সভাপতি। তো সেখান থেকে আস্তে আস্তে হচ্ছে যে আমার সেই স্বপ্নটা আবার শুরু হয় এবং দীর্ঘদিন আমরা রিহার্সাল করি, মঞ্চে ওঠার চেষ্টা করি। এই করতে করতে আমার এই থিয়েটার চর্চাটা আবার চলে। বাট আমার কখনো খুব মিডিয়ায় নাম করা, মিডিয়ায় চেহারা দেখানো, মিডিয়ায় আমার খুব খ্যাতি হবে, এটার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। ছিল যে আমি অভিনয়টাকে ভালোবাসি, আমার এটা একটা মেধা, এই মেধাটাকে আমি যেন কাজে লাগাতে পারি। এবং মঞ্চ নাটকে দেখেছি যে সমাজের কোনো না কোনো দর্পণের কথা বলে, সমাজের কোনো না কোনো অসঙ্গতি নিয়ে একটা নাটক তৈরি হয়। তাহলে এই মঞ্চ নাটকের মাধ্যমে সমাজের মানুষকে কিছু বলা যায়, সমাজ পরিবর্তনের কাজটা করা যায়। তো এটা দুই দিক থেকেই আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয় যে এটা আমার ভালো লাগার কাজ, এটা আমার একটা মেধার কাজ, পাশাপাশি এটা সমাজকে কিছু দিচ্ছে। তো এই জায়গা থেকে আমার কাছে অভিনয়টার, থিয়েটারের সাথে যুক্ত থাকাটাকে অনেক ভালো মনে হয়। পরবর্তীতে আমি মৌলিক নাট্যদলের কয়েকটা নাটক করার পরে আবার পরবর্তীতে জেনেসিস থিয়েটারের সাথে পরিচয় হয়, সেখানেও কয়েকটা নাটক মঞ্চে আমি শিল্পকলার মঞ্চে আমি অভিনয় করি। সেটাও আমার জন্য একটা মাইন্ডফলক ছিল। তারপরে বিভিন্ন নাটকে আমি সুযোগ পাই। আমার বাচ্চারা ছোট ছিল, টিভি নাটকে বাচ্চারা ছোট ছিল বিধায় আমি আগে আসলে শুটিং এ সময় দেওয়ার কথা চিন্তা করতে পারিনি, যেতে পারিনি বা যাইনি। আর অন্যান্য পারিপার্শ্বিক সিচুয়েশনের কারণে আমার হয়ে ওঠে নাই। তো সম্প্রতি গত 2-3 বছর যাবত যখন আমি একটু বাচ্চাদের দিক থেকে বা আমার ব্যবসাটা একটু গোছানো হয়েছে, একটু গোছানো হওয়ার পরে ভাবলাম যে না, আমি এখন একটু ফ্রি হয়েছি, আমি টিভিতেও মিডিয়াতে সময় দিতে পারবো। তখন আমি বিভিন্ন ইউটিউবের নাটকে, টিভিতে, একুশে বাংলার টিভিতে, আদালতে, তারপরে এটিএন বাংলার ক্রাইম পেট্রোল, আবার সিডি চয়েস, পুরনো একটি প্রতিষ্ঠান, তাদের কিছু নাটকে এবং অনেকগুলো পেজের বিভিন্ন মোটিভেশনাল নাটকে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। এবং অভিনয়ের জন্য যখনই যে ডাকে আমি তাদেরকে সময় দিই এবং অভিনয়টাকে যেহেতু আমি ভালোবাসি, সেই জন্য ওই অভিনয়ের জন্য কেউ ডাকলে আমি সেটাকে ব্যবসায়িক হিসেবে বিবেচনা করি না। আমি ওটাকে ভালোবাসার জায়গা থেকে কেউ ডাকলে আমি সময় দিই এবং বেশ কিছু নাটকে অভিনয় করেছি। এবং ভবিষ্যতে ভালো কোনো কাজে অভিনয়ের সর্বোচ্চ মেধা প্রয়োগ করতে হলে, সুযোগ পেলে আমি সেটা করতে চাই। আর ভালোবাসার জিনিসের জন্য আসলে সময় বের করাটা কষ্টকর হয় না, হাজার ব্যস্ততার মধ্যে থেকেও সময় বের করা যায়। আপনার পেশা, নেশা এবং ভালোবাসার জায়গা সবকিছু মিলে আপনার নিজের কেরিয়ার নিয়ে ভবিষ্যৎ লক্ষ্য কি, মানে কি করতে চান শেষ জীবন পর্যন্ত, মানে কেরিয়ারটা নিয়ে আপনার ভাবনা কি? আমি শেষ জীবন পর্যন্ত কর্ম করতে চাই, কাজই করতে চাই, মানুষের সাথে থাকতে চাই। মানুষের সঙ্গ আমার খুব ভালো লাগে। মানুষবিহীন আমার কাছে মরুভূমির মতন মনে হয়। অনেক মানুষের সাথে থাকতে পারবো, এরকম কাজেরই আমার সবসময় ভালো লাগা তৈরি হয়। তো ভবিষ্যৎ কোনো প্ল্যান ওরকম কোনো কিছু খুব সুনির্দিষ্ট নেই। আর যে একটা শিশু কিশোর পত্রিকা আছে সেটা নিয়ে কাজ করব, সারা দেশব্যাপী কাজ করার ইচ্ছা আছে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গায় ওইটা নিয়ে কাজ করার, প্রোগ্রাম করার পরিকল্পনা আছে। প্রকাশনীটাকে নিয়ে সারা বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন বইমেলা করা, পাঠকদের নিয়ে বসা, পাঠকদের নিয়ে লেখক পাঠকদের সম্মিলনে প্রোগ্রাম করা, দেশ ছাড়িয়ে দেশের বাইরেও বিভিন্ন জায়গায় যাওয়ার আমার প্ল্যান আছে। তারপরে আমার নাটক পরিচালনা করার ইচ্ছা আছে। নাটক বা চলচ্চিত্র ভবিষ্যতে নিজেকে তৈরি করতে পারলে এবং আর্থিক জায়গায় এরকম জায়গায় পৌঁছাতে পারলে আমি নাটক বা চলচ্চিত্র পরিচালনা করার স্বপ্ন আছে। নিজেকে সেভাবে তৈরি করারও চেষ্টা করছি। বেশ কিছু কাজে আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। আর অভিনয় করছি, অভিনয় করতে করতেও শেখা হচ্ছে। বিভিন্ন সেটে, বিভিন্ন শুটিং এ এক একজন পরিচালকের আন্ডারে কাজ করতে গিয়ে এক এক রকম অভিজ্ঞতা হচ্ছে। তো এই অভিজ্ঞতাগুলো আমি সঞ্চয় করছি। যদি বেঁচে থাকি আমি, ভবিষ্যতে আমি একজন ভালো সফল নাট্য পরিচালক বা চলচ্চিত্র পরিচালক হতে চাই। আর পাশাপাশি মানে সাহিত্য, শিল্প সব একটা আরেকটার সাথেই যুক্ত, কোনোটাকে ছেড়ে নয়, সবগুলোর সাথে যোগসূত্র রয়েছে। তাই এর প্রতি আমার ভালোবাসা, ভালো লাগা, হাঁসের জন্য। তারপরে পশু পাখি, কুকুর বিড়াল, রাস্তার কুকুরদেরকে আমি খাওয়াই সুযোগ পেলে। বিড়ালদের, অসুস্থ বিড়াল পেলে তাদেরকে রেস্কিউ করে চিকিৎসা করে হাসপাতাল থেকে বিভিন্ন জায়গায় অ্যাডপশনের ব্যবস্থা করি। তো
পশু পাখিদের জন্য যেন একটা সমতা হয় আমাদের প্রকৃতিতে, যেন তারাও সহাবস্থান করতে পারে। প্রকৃতি নিয়েও কাজ করার ইচ্ছা আমার। প্রকৃতির গাছ গাছ আমাদের যেমন গাছবিহীন হয়ে যাচ্ছি আমরা, বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে। 50 বছর 60 বছরের একটা পুরনো গাছ, এই গাছটা কাটা হইলে আর আবার 50 বছর লাগবে একটা গাছ তৈরি হতে। তো এই গাছগুলো না কেটে কিভাবে আর্কিটেকচারটা ওইভাবে করা যায় যে গাছগুলো রেখে আমরা আমাদের স্থাপনাগুলো যেন নির্মাণ করতে পারি, এই বিষয়ে আমার কিছু সামাজিক কাজ করার ইচ্ছা আছে। এবং নতুন গাছ লাগানো প্লাস পুরনো গাছগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, সেটারও একটা মানে আমার আমার ভিতরে চিন্তা কাজ করে যে এরকম যদি কোনো সংগঠন করে বা বিপর্যয় হোক, সংগঠন করে হোক, গাছ প্রকৃতির প্রাণী তাদেরকে রক্ষা করা, একটা সামঞ্জস্য রক্ষা করার প্রয়োজন। আমরা মানুষ যদি শুধু একা বাঁচতে চাই, একা থাকতে চাই, এটা কিন্তু আসলে প্রকৃতির বিরুদ্ধ কাজ। প্রকৃতির সবাইকে নিয়েই আমরা বেঁচে থাকবো, এগিয়ে যাব, এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা হলে আমাদের অস্তিত্ব দীর্ঘস্থায়ী হবে। তা না হলে আমাদের অনেক পুরনো, আমরা প্রত্নতত্ত্ব ঘাটলে দেখা যায় যে অনেক সভ্যতা মাটির নিচে চাপা পড়ে গিয়েছে, অনেক সভ্যতা খুঁজে পাওয়া যায়। তো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা যে কোনো কারণে হোক, অনেক রাজ্য মাটির নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে মানুষগুলো তো ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যদি প্রকৃতিতে আসলে অনেক অনাচার অনিয়ম করতে থাকি, ভারসাম্যগুলোকে নষ্ট করি, আমাদের লোভের কারণে হোক, আমাদের যে কোনো কারণে হোক, তাহলে আমরা এটার যে বিপর্যয় হবে এটার জন্য আমরাই কিন্তু ভুক্তভোগী হব, আমরাই ধ্বংস হয়ে যাব। তো মানুষই যদি না থাকে, মানুষের যদি কোনো অস্তিত্ব না থাকে, তাহলে সেখানে বিল্ডিং রাজপ্রাসাদ এগুলো দিয়ে কি হবে? ধন্যবাদ। আপনার স্বপ্ন উদ্দেশ্য সার্থক হোক, স্বপ্ন সফল হোক, আমরা শুভকামনা করি। অনেকগুলো ধন্যবাদ আমাদের সময় দেওয়ার। বিকাশকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ।